For the purpose of interrogation, for the purpose of investigation, আমরা এখন ওনার নামটা বলতে পারবো না। তো এর পুরোটা like purpose of this raid, of this fake IP raid was a complainant Shatma, Aarti Singh, মানে বিনোদ কুমার সিং late বিনোদ কুমার সিং এর second wife। तो ये आरती सिंह और विनीता सिंह एर मध्य जो सम्पत्तिर जोनो जो फैमिली डिस्प्यूट छिलो वही जोनो आरती सिंह और आरती सिंह एर रिलेटिव्स ने ए सीआईएसएफ इंस्पेक्टर संगे যোগাযোগ করলাম और একটা ডিল করেছিল এখানে একটা রেড করে যে সামানটা নিয়ে যাবে যে ক্যাশ ওনারা এই অফার ছিল अराउंड লাইক যে ক্যাশ ওখান থেকে পেয়ে যাবে ওনারা 50-50 ডিভাইড করে নিয়ে নেবে বলে একটা ডিল করেছে। तो वो डीलर জন্য ওনারা এই ফেক রেটটা অর্গানাইজ করে এখান থেকে এটা কন্ডাক্ট করে। তো বাকি এই সবই অ্যাকিউজড এখন সিআইএসএফ পার্সোনাল এখন জেসি তে আছে। আমরা টেস্ট আইডেন্টিফিকেশন পারেটা করব 28 তে ফিক্স করানো আছে। তো বাকি উইল রিভিল আফটার দ্য ইনভেস্টিগেশন। চারজন টোটাল পাঁচজন सीआईएसएफ पर्सनल टोटल 5 जन और बाकी 2 जन, एक ड्राइवर और एक मिडिल मैन, टोटल 7 जन। उनार ये आरती सिंह और जे विनीता सिंह एर मध्य ये एक्चुअली प्रॉपर्टी जन्य डिस्प्यूट चलछिलो। आरती सिंह माने विनीता सिंह एर सतमा, तो ये सतमा और ये जे विनीता सिंह एर मध्य प्रॉपर्टी जन्य डिस्प्यूट चलछिलो। तो ये प्रॉपर्टी डिस्प्यूटेर जन्य उनारा ये रेडटा लाइक अन्य जनके निये रेडटा अर्गानाइज करानो हयेछे। आरतीर संगे कि सीआईएसएफ এর যিনি ইন্সপেক্টর হয়েছেন তার সাথে সম্পর্ক আগে থেকে ছিল? आरती और आरतीर एक रिलेटिव আছে এর মধ্যে। তো থ্রু রিলেটিভ एसीआईएसएफ इंस्पेक्टर के अप्रोच करानो হয়েছে। তো वो सीआईएसएफ इंस्पेक्टर के দিয়ে এই পুরোটা অর্গানাইজ করেছে। ওটা লাইক থ্রু লাইক অন দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা রিভিল করব। ওটা লাইক রিকভারি চলছে। ঠিক মোডাস অপারেন্ডি কি না, মোডাস অপারেন্ডি হলো এখানে সম্পত্তি নিয়ে ডিসপুট ছিল, কিভাবে ক্র্যাক করা হলো পুরোটাই জানালেন পুলিশ আধিকারিক। পরের খবরে নজর রাখা যাক যাদবপুরের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরের খবর। যাদবপুরে ইফতারের তরজা, ক্যাম্পাসের ভিতর ইফতারের ভিডিও পোস্ট, এক্স হ্যান্ডেলে যে ভিডিও পোস্ট করেছেন সুকান্ত মজুমদার এবং তিনি সেখানে বিস্ফোরক প্রশ্ন তুলছেন। সরস্বতী পুজোয় বাধা অথচ ইফতারে কিভাবে অনুমতি? পাল্টা ভেদাভেদের রাজনীতির তোপ ডাকছেন ব্রাত্য বসু। ইফতার করুন না কেন, কে মানা করেছে? কিন্তু ইফতার করলে পরে সরস্বতী পুজোটাকে কেন আটকান? আমাদের কথাটা এখানে, আমার ইফতার করা নিয়ে কোনো আপত্তি নেই। আমি হিপোক্রেসিটা, এদের যে দ্বৈত ভাব, দু রকমের আচরণ এবং এরা ভাবের ঘরে চুরি করে, এইটাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই। আমি ওটাই টুইট করেছি যে আপনারা সরস্বতী পুজোকে বলেন সাম্প্রদায়িক আর ইফতারকে বলেন হচ্ছে অসাম্প্রদায়িক। এটা হচ্ছে আপনাদের ডবল স্ট্যান্ডার্ড। এই ডবল স্ট্যান্ডার্ড হওয়া উচিত না। ইফতার হোক, সরস্বতী পুজো হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পুজো হয়, ইফতারও হয়। আমাদের এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পুজো হতে পারে, ইফতার হতে পারে, বড়দিনের অনুষ্ঠানও হতে পারে। এমনকি শিখ ধর্মাবলম্বীদের জন্য যদি কোনো অনুষ্ঠান যদি ওখানে হয় তো তাতে সমস্যা কোথায়? আমাদের রাজ্যে এগুলো হবে, এগুলো বিজেপি রাজ্য সভাপতির বোঝার কথা নয়। ওনার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটা ইফতারকে বাধা দিতে চায়, আমরা চাই না। বেলেঘাটার ছবি দেখাচ্ছিলাম আপনাদের সেলস ট্যাক্সের কাছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। এখান থেকে রয়েছে আমার সহকর্মী অভিজিৎ, সরাসরি একবার কথা বলবো। কি অবস্থা আগুনের এই মুহূর্তে জানবো। অভিজিৎ, কি অবস্থা?
অতনু, এখনো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, দমকল শেষ মুহূর্তে চেষ্টা চালাতে, তবে দেখা যাচ্ছে যে এখনো ভেতরের ঘরগুলোতে, সেই ঘরগুলোতে আগুন জ্বলছে এবং স্থানীয় কাউন্সিলর 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং রয়েছেন ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আছে, সবকিছু কন্ট্রোলে আছে, পরে আপনাদের সাথে কথা মানে বলবো। কি পরিস্থিতি এখন? একদম কন্ট্রোলে রয়েছে, দমকল কাজটা খুব সুন্দর করেছে, পুলিশ প্রশাসনও টাইমে এসেছিল, লোকাল ছেলেরাও দেখতে পাচ্ছেন, সবকিছু কন্ট্রোলে। ইনজুরি হয়নি তো? একটা ছোট ইনজুরি হয়েছিল মাইনর, সেটা এনআরএসে গিয়ে এখন তৎকালীন ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। এবং স্থানীয় কাউন্সিলর তিনি জানালেন যে একজন আহত হয়েছিলেন এবং দেখানোর চেষ্টা করছি এখনো অতনু, এখনো যা পরিস্থিতি, আগুন এই যে বাড়িটাতে কিছুক্ষণ আগে আমরা একজন প্রত্যক্ষদর্শীকে বাইট শুনিয়েছিলাম এবং আরেকবার এদিককার ছবিটা দেখাই, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে গোটা, এই যে দেখতে পাচ্ছেন এই গোটা বাড়িটা ভস্মীভূত হয়ে গেছে এবং এখনো আগুন জ্বলছে, যাকে দেখতে পাচ্ছ অতনু। এবং যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আশপাশের বাড়িগুলোকে ভ্যাকেট করা হয়েছে, অর্থাৎ খালি করে দেওয়া হয়েছে আশপাশের বাসিন্দাদেরকে, কারণ যে পরিস্থিতি, গোটা বেলেঘাটা মেন রোড সম্পূর্ণ স্তব্ধ, একদিকে চূড়ান্ত ট্রাফিক জ্যাম, তার মধ্যে দেখতে পাচ্ছ যে যেভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের 8টা ইঞ্জিন কাজ করছে এবং তার সঙ্গে বিপর্যয় মোকাবিলা দপ্তর কাজ করছে। তবে স্থানীয় বাসিন্দারা এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ যে বহুক্ষণ বাদে দমকল আছে, খবর পাওয়ার বেশ দীর্ঘক্ষণ বাদে দমকল আছে, সেই অভিযোগ যেমন রয়েছে তেমনভাবে দেখা যাচ্ছে যে স্থানীয় কাউন্সিলর সচিন সিং, 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং, তিনি এলাকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যাতে কোনো রকম অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়। এবং এই মুহূর্তে অতনু দমকল কর্মীরা অক্লান্তভাবে দেখো সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডিএমজি বিপর্যয় মোকাবিলা দপ্তর তারাও কাজ চালাচ্ছেন যাতে কেউ কোথাও নতুন করে আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা চালানো হচ্ছে। এবং আরেকবার ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি একদম আগুনের ভিতরের অবস্থাটা যে কোনোভাবে আশপাশের বাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। করে আসো এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি অতনু। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় কাজ চলছে, গোটা এলাকাটা যৌতুক গৃহ বলা যেতে পারে এবং সেই অবস্থাতেই কাজ চলছে এবং দমকল কর্মীরা যে কোনো ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। অতনু, ধন্যবাদ অভিজিৎ, ধন্যবাদ। এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না, এখন কোনোভাবেই যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই কাজ করা হচ্ছে, মপিং এর কাজ করা হচ্ছে। আর কিছুক্ষণ আগের ছবি দেখছেন যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল, সেই আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। জাল ওষুধ বুঝবেন কি করে? একটা উপায় আছে যেটা বিশেষজ্ঞরা বারবার বলছিলেন, যে যদি ওই বারকোড আছে, সেই মাফ করবেন যে কোড আছে, সেই স্ক্যান করে যদি সেখানে কিছু কোনো তথ্য না পাওয়া যায়, তাহলে কোথাও একটা গড়বড় আছে, ধরতে হবে। তো আজ তদন্তকারী আধিকারিকরা তারা আজ এই জাল ওষুধ ধরার জন্য আজ 3টি বাজারে যান, মেহতা বিল্ডিং, বাগরি মার্কেট, গান্ধী মার্কেট। সেখানে 14টি নামী সংস্থার ওষুধের নমুনা তারা নিয়ে বারকোড স্ক্যান করতে গিয়ে দেখছেন কোনো তথ্যই তো পাওয়া যাচ্ছে না। হাজারেরও বেশি ওষুধ ইঞ্জেকশন খতিয়ে এমন 14টি নামী সংস্থার ওষুধের নমুনা পাওয়া গেল যেগুলোর বারকোড স্ক্যানে কোনো তথ্য মেলেনি। এই জাল ওষুধ আসছে কোথা থেকে, যাচ্ছে কোথায়, বিক্রি করছে কারা? একাধিক ওষুধ বিক্রি সংস্থাকে এবার চিঠি দিচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোল কড়া পদক্ষেপ করছে। মনে করা হচ্ছে ডিসকাউন্ট দিতে জাল ওষুধের কারবার, আসলে মোটা ডিসকাউন্ট পাওয়া যাবে এই লোভ দেওয়া হচ্ছে। তাহলে সেই দোকান আর সংস্থা যারা ডিসকাউন্ট দিচ্ছে সেগুলোকে নজর রাখতে হবে। বেশি ডিসকাউন্ট কিভাবে দেওয়া হচ্ছে তা এবার জানতে চাইবে রাজ্য। নিজের মুনাফা রেখে ডিসকাউন্ট তো কেউ দেবে না, তাহলে বেশি ডিসকাউন্ট কিভাবে দিচ্ছে? 15 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। আমাদের সরকার নির্ধারিত যা মার্জিন তার বাইরের যে
অসাধু উপায়, এই অসৎ উপায়ে যে ধরনের অসম প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতা চলার মধ্যে দিয়েই ফেক মেডিসিন ঢুকছে। ইউপি, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, আগ্রা এই সমস্ত জায়গা থেকে এই যে জিএসটি ইমপ্লিমেন্টেশন হবার পর এই ধরনের জাল ওষুধ আনা আসা বাংলায় অত্যধিক বেড়ে গেছে। তা এই ধরনের যে রেড করছেন ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে অনুরোধ, এই রকম যদি রেড ওরা চালান তবে আমরা এই জাল ওষুধ চক্রকে আমরা সকলে মিলে আটকাতে পারব। ফেক কাস্ট সার্টিফিকেটে পিএইচডি করছে, এমবিবিএস পড়ছে। নিউজ 18 বাংলায় প্রথমে এই খবর দেখিয়েছিল। এবার কড়া পদক্ষেপ ফেক কাস্ট সার্টিফিকেটে এবার কড়া পদক্ষেপ করা হচ্ছে। কি সেই পদক্ষেপ? অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এসডিওদের থেকে রিপোর্ট তলব করছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস তিনি বলছেন যে তাদের কাছে অভিযোগ আসা মাত্রই তারা ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে যাবতীয় তথ্য। কাস্ট সার্টিফিকেট যদি ভুয়ো হয়, তা নিয়ে যদি ম্যাল প্র্যাকটিস হয়, তাহলে তা বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে তারা অপেক্ষা করছেন কি উত্তর দেওয়া হয়, ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট কি উত্তর দেয়, কি পদক্ষেপ করে তারা নজরে রাখছেন। খুব তাড়াতাড়ি উত্তর পেয়ে যাবেন আশাবাদী তারা। এই ওবিসি রোস্টার নিয়ে একটা সুপ্রিম কোর্টের একটা মামলা বিচারাধীন আছে। সেই মামলা ইতিমধ্যে আশা করছি আমরা জট খুলে যাবে। তখন এই জাতীয় কোনো যদি কোনো অভিযোগ আসে কেস টু কেস ধরে স্পেসিফিক্যালি আমরা সেটা বিচার করব এবং জেনারেলি কোনো পলিসি নেওয়া যায় কিনা এই মামলার পরেই যদি মহামান্য সুপ্রিম কোর্টে কোনো নির্দেশিকা থাকে সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করব। এবার একবার ঠাকুরবাড়ির বারুণী মেলার ছবি দেখাই আপনাদের। অসীম সরকার দেখুন, মমতা বালা ঠাকুরের পায়ে মাথা অসীমের। তৃণমূল সাংসদকে প্রণাম করলেন পদ্ম বিধায়ক। ঠাকুরনগর ঠাকুরবাড়ি, এবারে এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেলা করবে কারা তা নিয়ে যখন মামলা হয়, মমতা বালা ঠাকুর এই মামলা জেতেন, কিন্তু তারপরে তিনি বলেন পরিবারের সবাই মিলে মেলা হোক, সবাই মিলে এই মেলার আয়োজন করা হোক। অর্থাৎ ওদিকে শান্তনু ঠাকুরের পরিবার, এদিকে মমতা বালা ঠাকুরের পরিবার একসঙ্গে মিলে মেলা আয়োজন হোক। আর সেই মেলার আয়োজন যখন সম্পূর্ণ, যখন মেলা হচ্ছে, মেলায় বিজেপি বিধায়ক অসীম সরকার গেলেন। দেখা যাচ্ছে তিনি তৃণমূল সাংসদকে প্রণাম করলেন। এখান থেকে রয়েছেন অনিরুদ্ধ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে মমতা বালাকে প্রণাম করছেন অসীম সরকার। একদমই অতনু, দেখো ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশ কিন্তু মমতা ঠাকুরের পক্ষেই রয়েছে। মমতা ঠাকুরকে অনুমতি দেওয়া হয়েছে মেলা করবার জন্য, কিন্তু গতকালই মমতা ঠাকুর আমাদেরকে জানিয়েছিল যে যৌথ কমিটি তৈরি করা হয়েছে, অর্থাৎ তিক্ততাপুরে ঠাকুরবাড়ির দুই পরিবার এবার হাত মিলিয়েছে এই মতুয়া মেলা করবার জন্য, এবং দুই পরিবারের পক্ষ থেকে একটি কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। সেই কমিটি এই মেলা পরিচালনা করছে। এখনো পর্যন্ত সেই মেলা হাইকোর্টের নির্দেশ কোন রকম এই মেলা কমিটির পরিচালনার ক্ষেত্রে কোন রকম প্রভাব ফেলবে না, তেমনই কিন্তু জানিয়েছেন মমতা। আজকের এই ঘটনার পর, আজকের এই ছবির পর মমতা বালা ঠাকুর কি বলছেন আর অসীম সরকার কি বলছেন একবার শুনুন। এখানে তো বিধায়কের ব্যাপার না, এটা ভক্ত এবং ভগবানের মহামিলন, মা সন্তানের ব্যাপার। সংসার থাকলে গোলমাল হয়, ভুল বোঝাবুঝি হয়। গতবার যেভাবে যে তাণ্ডব হয়েছিল, ভক্তরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল, কিন্তু আবার সেই ভক্তরা ফিরে এসছে আনন্দে নিয়ে। সেটাই আমার মনের ভেতরে আজকে সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে চচ্চল চলেছে। এতদিন মতুয়া ভক্তদের প্রাণে একটা সুপ্ত বেদনা ছিল, কারণ আমরা যদি নিজেদের পরিবারই আমাদের ঠিক না হয়, তাহলে আমরা বিশ্ব মতুয়া পরিবার কি করে গড়ব। আজ আমি আনন্দে উদ্বেলিত হয়ে গেছি। আজ দুই পরিবারই এক যৌথভাবে তারা সম্মিলিত অবস্থায় মহামেলার আয়োজন করেছেন। সেই মহা আনন্দে আমি সবাইকে প্রণাম করছি, হরিবল।